একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া 32 মিনিটের একটি ভিডিওটিতে এক নারীকে সেনাবাহিনীর 2 সদস্যের বিরুদ্ধে গুরুতর এবং সংবেদনশীল অভিযোগ করতে দেখা গেল। কিন্তু ফ্যাক্ট চেক করে জানা গেল এখানে ক্যাপশনের সাথে মূল ঘটনার তেমন কোনো মিল নেই, বরং পরিকল্পিতভাবে স্বনামধন্য ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে। এই ভিডিওটির ভিউ এরই মধ্যে প্রায় 1.5 লাখ পেরিয়ে গেছে। সাথে ক্রমাগত বাড়ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুৎসা রটানো। ওদিকে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আসন সহ 300 আসনেই জয়ী হবে জামাত। দুদিন ধরে ফেসবুকে রীতিমতো ঝড় তুলেছে এই পোস্ট। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এই তথ্যটিও মিথ্যা, এমন মন্তব্য তিনি করেননি। ওদিকে আবারও এআই দিয়ে বানানো হয়েছে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অবয়ব। তারপর তাকে দিয়ে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অপমানজনক বক্তব্য দেওয়ানো হচ্ছে। দর্শক, চলুন শুরুতে কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। নাইম ইল্লি নিউ পেজ নামের একটি ফেসবুক পেজ থেকে 5 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়। 32 মিনিটের সেই ভিডিওটিতে এক নারীকে সেনাবাহিনীর 2 সদস্যের বিরুদ্ধে গুরুতর ও সংবেদনশীল অভিযোগ করতে দেখা যায়। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল এখানে ক্যাপশনের সঙ্গে মূল ঘটনার তেমন মিল নেই, বরং পরিকল্পিতভাবে স্বনামধন্য ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে। ভিডিওটির ভিউ এরই মধ্যে প্রায় 1.5 লাখ পেরিয়ে গেছে এবং ক্রমাগত বাড়ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুৎসা রটানো। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন মির্জা ফখরুলের আসন সহ 300 আসনেই জয়ী হবে জামাত। এমন দাবিতে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে সত্যি ভেবে কমেন্ট সেকশনে সাইবার বুলিং শুরু করেন অনেকেই। তবে ফ্যাক্ট চেক করে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার। তারা জানায় জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আসলে বলেছিলেন ঠাকুরগাঁওয়ের 3টা আসনেই আমরা জিতব। এই বক্তব্যকেই বিকৃত করে মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপিকে নিয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করতে দেখা গেল। মিনিট খানেকের ভিডিওটি রীতিমতো ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। গত 19 আগস্ট থেকে ঢাকা পোস্ট ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে জামাতে ইসলামীর আইনজীবী শিশির মনির নাকি বলেছেন 21শে আগস্ট গ্রেনেড হামলার দৃশ্য ছিল এআই দিয়ে তৈরি। মুহূর্তেই ট্রলের বন্যা বয়ে গেল। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল আইনজীবী শিশির মনির কথা বলেননি এবং ঢাকা পোস্টও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঢাকা পোস্টের ফটোকার্ড নকল করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। ওদিকে টিকটকে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এনসিপি নেতা সার্জিস আলম স্লোগান দিচ্ছেন মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। ক্যাপশনে লেখা এনসিপি নেতারা কি বলতে কি বলল সবাই অবাক। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল সত্যিটা। মূলত এনসিপির জুলাই পদযাত্রায় ধারণকৃত একটি ভিডিওর অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল মিরর ইমেজ এবং কালার ইফেক্ট দিয়ে পুরনো ভিডিওগুলো নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবেদনশীল শিরোনাম দিয়ে। তারপর পোস্ট করা হচ্ছে ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত ভুয়া অ্যাকাউন্ট থেকে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, এবং সেই জাতীয় অপতথ্যগুলো আসলে
পথগুলো বন্ধ করার ক্ষেত্রে করণীয়টা কি, সমাধানটা কি, সেটা নিয়ে আলাপ করতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনি নিজেও হয়তো দেখেছেন যে এখানে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি মানে কাউকে বাদ দেওয়া হয়নি। এমনকি এখন দেখা যাচ্ছে সেনাবাহিনীর 2 জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে। কি বলবেন, মানে আমাদের হাতে যে প্রচলিত আইন আছে সেই আইন দিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা সম্ভব কিনা, নাকি পরিস্থিতি বিবেচনায় আইনেরও কোনো সংস্কার আনা প্রয়োজন দেখেন আপনি? না, আমি শুরুতে একটা ছোট্ট কারেকশন দিয়ে সিনিয়র আইনজীবী শব্দটা আমি আপিল বিভাগের আইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা যে কথাটি আপনি বলছিলেন তা হলো যে এই যে পরিস্থিতি, আমাদের যে প্রচলিত আইন আছে, দুটো আইনের কথা আমি আপনাকে বলতে পারি। একটা হলো আমাদের যে সাইবার সুরক্ষা আইন 2025 এবং অন্যটি হলো আমাদের যেটা পেনাল কোড। এই দুটো আইনেই যে কথাগুলি আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, বা যে ধরনের প্রচারণা, প্রোপাগান্ডা ইত্যাদি বা ফেক নিউজ ছড়িয়ে দিয়ে নানানভাবে অন্যদেরকে, এটা এক ধরনের হেনস্থাও বলতে পারেন, বা অন্যদেরকে বিব্রত করা, এইগুলো সবগুলোতেই বিচার এই আইনগুলোতে সম্ভব। আপনি যদি সাইবার সুরক্ষা আইনের কথা বলেন, তাহলে এই আইনের 26 ধারা যদি বলেন, 24, 25, এসব জায়গাগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো সংবেদনশীল কোনো কথা কারোর নামে ছড়িয়ে দেওয়া হয়, অথবা কারুর মানহানিকর কোনো কিছু যদি করা হয়, নানানভাবে যদি এরকম করা হয়, তাহলে এই আইনের মাধ্যমে তাদের বিচার করা সম্ভব হবে, যদি এটা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করা হয়। একই সঙ্গে যে কোনো মাধ্যমেই, যে কোনোভাবে যদি কারোর সম্মানহানি করা হয়, বা কাউকে হেনস্থা করা হয়, অথবা কারোর বিরুদ্ধে এমন ধরনের কুৎসা রটনা করা হয়, সেক্ষেত্রেও আমরা বাংলাদেশে যে প্রচলিত দণ্ডবিধি আছে যেটা, সেইখানে আমরা এই ধরনের আচরণের প্রতিকার পেতে পারি। এবং ওখানে আমি দু জায়গায় এখানে বলতে পারি যে 400 দণ্ডবিধির 499 ধারাতে যে সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাতে কিন্তু এই আচরণগুলো সবই কভার করে। এবং 500 ধারা অনুসারে এই ধরনের অপরাধের, এটা ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধে কিন্তু 2 বছর পর্যন্ত জেল, জরিমানা, অনেক কিছুই হতে পারে। এবং সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করে, এটা অনেকে আমাদের কাছে জানতে চান, যে কোনো একটা মামলা যদি করতে হয় কাউকে না কাউকে তো বাদী হতে হয়। হয়তো অনেকে আছেন তারা সেই কাজটা করতে চান না, কিন্তু মানুষটা গুরুত্বপূর্ণ, রাষ্ট্র কি বাদী হয়ে সেই মামলাটা করতে পারে? হ্যাঁ, রাষ্ট্র, পুলিশ নিজে বাদী হয়ে বা রাষ্ট্র নিজে বাদী হয়ে মামলা করতে পারেন। যদি রাষ্ট্র মনে করেন কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সবসময় রাষ্ট্রবাদী হতে পারে, সেটা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ, সেটা রাষ্ট্র করতে পারেন। তবে মানহানির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি শুধু সম্মানহানির বিষয় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যার সম্মানহানি হয়েছে তাকেই আসতে হবে। তার কারণ হলো সম্মানহানির বিষয়টি তো একটি আলাদা। সুতরাং সম্মানহানি যার হয়েছে তাকেই আপনার এই অভিযোগটা আনতে হবে, এবং অভিযোগ আনলে ওই যে কথা আমরা বলছিলাম, তার প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা আছে। তবে এখন যে বিষয়টি আমাদের একটু চিন্তা করা উচিত হবে, যেহেতু এটি খুব বেশি রকম দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে, এবং আমার মনে হচ্ছে যে নির্বাচন কাছে আসাতে বা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হওয়াতেও অনেক সময় তাদের সমর্থকরা অথবা উদ্দেশ্যমূলকভাবে তৃতীয় কোনো পক্ষ এই ধরনের কাজ করে থাকতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সরকারের বা রাষ্ট্রের উচিত হবে যে একটু ভেবে দেখা যে আমাদের যে প্রচলিত আইনগুলো আছে, সেই প্রচলিত আইনগুলোর আওতা বা সেই প্রচলিত আইনগুলোতে কিছু সংস্কার এনে এই বিষয়গুলো যেন আরেকটু সরাসরি বা আরেকটু শক্তভাবে বিচারের আওতায় আনা যায়, সেটা ভেবে দেখা উচিত হবে। আরেকটা আইনি পরামর্শ যদি আপনি দিতে পারেন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশের হাই র্যাঙ্কের অফিসার, ঊর্ধ্বতর কর্মকর্তা, তার একটা এআই ভার্সন তৈরি করা হলো। এর আগে খোদ আমাদের যিনি ডিআইজি, তারও একটা এআই ভার্সন তৈরি করা হলো, এবং যা ইচ্ছা তাই তাকে দিয়ে বলানো হচ্ছে। এখন কথা হচ্ছে, এআই ভার্সন তৈরি করে সাধারণ মানুষ, প্রান্তিক অঞ্চলে, তারা এটা হয়তো সত্যি ভেবেও ফেলতে পারে। প্রথমত এই জাতীয় ক্ষেত্রে আসলে যেহেতু পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একটা এআই ভার্সন দিয়ে, আইনি সহায়তা এক্ষেত্রে কি হতে পারে? একটা হলো যে এটা ফৌজদারি অপরাধ, একদম স্পষ্ট।
সুতরাং ফৌজদারি আইনে এটার বিচার হতে পারবে, সেটা সাইবার সুরক্ষা আইনে হোক অথবা যদি প্রচলিত পেনাল কোডে হোক, হতে পারবে। এবং একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে ডিজিটাল মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে প্রতিষ্ঠান আছেন আমাদের, এই প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে, তারা যদি এরকম কিছু দেখেন এটাকে ব্লক করে দেওয়া। এবং এই ব্লকের বিষয়টি কিন্তু আমরা এর আগেও দেখেছি যে এরকম সেন্সিটিভ বা এরকম অপরাধমূলক যে কন্টেন্টগুলা আমাদের ডিজিটাল মাধ্যমগুলোতে দেওয়া হচ্ছে, সেগুলো পিটিআরসি আপনার ব্লক করে দিচ্ছেন বা সরিয়ে দিতে পারছেন। আমার মনে হয় যে এই বিষয়ে বিটিআরসির নিজেরও তার আইন প্রয়োগের উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া উচিত, এবং প্রয়োজন হলে স্বতঃস্ফূর্তভাবে বা নিজের দায়িত্বে সেটি করা উচিত হবে। তাতে হবে কি, সবগুলো যদি এজেন্সি বা সবগুলো আমাদের ল এনফোর্সমেন্টের সঙ্গে সম্পৃক্ত সবগুলো প্রতিষ্ঠান যদি একসঙ্গে তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসেন, তাহলে আমি নিশ্চিত যে এই যে প্রবণতাটা এখন দেখা যাচ্ছে, এই প্রবণতা অনেকখানি কমে আসতে পারে। আর ছোট করে 1 মিনিটের মধ্যে যদি একটা বিষয় একটু জানাতে পারেন, সেটা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সলিউশনের কথা সবসময় সবাই বলেন, সেই হিসেবে টেক জায়ান্ট যারা আছে গুগল, মেটা, তাদের সঙ্গে আমাদের আলোচনার জায়গাটা তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে আসলে শুরুটা করা যায় ছোট করে? না, এটা তো আমরা ধরেন তাদেরকে যে অ্যাক্সেস দিচ্ছি আমাদের দেশে, সেটি ডেফিনেটলি আমাদের নিজেদেরও প্রয়োজন আছে। এই মাধ্যমগুলো ব্যবহারের গবেষণার বা নানান কারণে সেটি দরকার। কিন্তু সেটার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আন্তর্জাতিক চুক্তি আইন ইত্যাদি যেগুলো আছে, সেগুলির আলোকে আমরা খুব সঙ্গতভাবেই এবং এই সকল প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে পারি, এবং তাদেরকে আমরা এই সেন্সিটিভ কন্টেন্ট ইত্যাদি এগুলো কন্ট্রোল করার বা এইসব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য বলতে পারি। এটা রাষ্ট্র হিসাবে আমাদের অধিকারের মধ্যে পড়ে, এবং এখানে আইনগত সাপোর্টও বাংলাদেশের পক্ষে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, এবং নিশ্চয়ই সামনে যখন আপনার সঙ্গে কথা হবে তখন আসলে এই আইনগত দিক নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। টেক জায়ান্টদের সঙ্গে আলোচনাটা কিভাবে করা যেতে পারে, কোন কোন পয়েন্ট নিয়ে, সেগুলো নিয়ে কথা বলা হয়তো সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা ঠিক এইভাবে রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে। এবং আপনি যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/factnewscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।